নমস্কার, দা নিউজ কাউন্টার আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের এপিসোড একটু অন্য ধরনের। আমরা আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে একটু উঁকি মারবার চেষ্টা করব, কারণ কিছু চিত্তাকর্ষক ডেভেলপমেন্ট উপমহাদেশের আমাদের এই প্রতিবেশী, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ যাদেরও মাতৃভাষা বাংলা, তাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঘটতে শুরু করেছে। আপনারা জানেন যে হাসিনার উৎখাত হওয়ার পর বাংলাদেশের যারা ছাত্র আন্দোলন করছিলেন তারা নতুন রাজনৈতিক ব্যবস্থার দাবি জানিয়েছিলেন এবং পরবর্তীকালে যেটা দেখা যায় যে মোহাম্মদ ইউনূস, যিনি শেখ হাসিনার প্রবল প্রতিদ্বন্দ্বী এবং সমালোচক হিসেবে পরিচিত, তিনি উপদেষ্টা হিসেবে বাংলাদেশের শাসন ক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন। বিভিন্ন টানাপোড়েনের পর, বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর শেষ অবধি বাংলাদেশে একটা আপাত অবাধ সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। তাতে বাংলাদেশের সাবেক যে শাসক দল তারেক রহমানের বিএনপি, তারা নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। আর প্রধান বিরোধী দল হিসেবে গড়ে উঠেছে, যেটাও এই সাবকন্টিনেন্টের জিওপলিটিক্সের পক্ষে গুরুত্বপূর্ণ, যদিও আসন সংখ্যা কম, মাত্র 68 আসন তারা পেয়েছে। তারা হচ্ছে জামাত। দ্বিতীয় তাৎপর্যপূর্ণ বিষয় যেটা ছিল যে ছাত্রছাত্রীরা যে দল তৈরি করেছিল এনসিপি, তারা জামাতের সঙ্গে নির্বাচনী জোটে ছিল, তারাও 7টার মতো সংসদীয় আসনে জয়ী হয়েছে। আমার আজকের বুলেটিনের যেটা খবর সেটা এই পুরনো তথ্য নিয়ে নয়। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তারেক রহমান দল বিজয়ী হবার পর বাংলাদেশে একটা আপাত গণতান্ত্রিক বাতাবরণের একটা মহল তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং গত 2024-এর অক্টোবর মাসে মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা, যিনি এই মুহূর্তে ভারতবর্ষে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, আওয়ামী লীগকে সেখানে নিষিদ্ধ করেছিলেন, শেখ মুজিবরের দল আওয়ামী লীগ। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সাধারণ নির্বাচনে জামাত পরাজিত হওয়ার পর সামগ্রিকভাবে 71-এর মুক্তিযুদ্ধের ধারণা, 71-এর সংগ্রামের যে চেতনা, সেটা যখন বাংলাদেশ থেকে মুছে যাবে বলে মনে করা হচ্ছিল জামাতের আস্ফালনে, সেই জামাত হেরে যাওয়ার পর কিন্তু বেআইনি এবং নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বেশ কিছু জায়গায় বাংলাদেশের খুলনা থেকে বগুড়া হয়ে ঢাকা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের কিছু কিছু ঝটিকা তৎপরতা দেখা যাচ্ছে। বহু জায়গায় বন্ধ হয়ে যাওয়া রাজনৈতিক অফিস, আওয়ামী লীগের নেতা কর্মী আচমকা জড়ো হয়েছেন, তারা দরজা খুলেছেন, পতাকা তুলেছেন, দলীয় পতাকা তুলেছেন, জাতীয় পতাকা তুলেছেন, শেখ হাসিনার ছবি লাগিয়েছেন, বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছেন এবং তারপরে অবশ্য খুব দ্রুত ডিসপার্স করে গেছেন। কিন্তু এই গোটা পর্বটা যখন তারা ঘটাচ্ছেন, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া, ভাঙচুর হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া রাজনৈতিক অফিস, তাদের দলীয় কার্যালয়, তারা যখন নতুন করে খুলছেন, পতাকা তুলছেন, এই পুরো ব্যাপারটা তারা ভিডিও করছেন এবং সেই ভিডিও খুব দ্রুত তারা ছড়িয়ে দিচ্ছেন, যেটা ওখানকার যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখনো মাটি কামড়ে বাংলাদেশে পড়ে আছেন, তাদের কাছে একটা খুব উৎসাহব্যঞ্জক বার্তা হিসেবে ধরা পড়ছে। এখন বিষয় যেটা একটু গভীরে রাজনৈতিক মহলের মতামত, যে জামাতের উত্থান ঠেকাতে বিএনপি কার্যত বেসরকারিভাবে আওয়ামী লীগকে একটা লিমিটেড স্পেস, একটা সীমাবদ্ধ জায়গা তাদের রাজনৈতিক ব্যবস্থায় দেওয়ার চেষ্টা করছে। এবং বাংলাদেশের রাজনীতিতে এটা দেখা গেছে যে নিষিদ্ধ করে রেখে কোনো রাজনৈতিক দলকে, নির্বাসন করে রেখে কোনো রাজনৈতিক দলকে, আমি বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস সেটা যদি একটু আপনারা ফিরে দেখেন তাহলে খেয়াল করবেন, সেখানে কোনো দল বা সংগঠনকে পাকাপাকিভাবে মুছে দেওয়া যায়। বিএনপি নিষিদ্ধ হয়েছে, ফেরত এসছে। সুতরাং জামাত একটা সময় নিষিদ্ধ ছিল, জামাতের বহু নেতা প্রাণদণ্ড হয়েছে, তারাও সংসদীয় রাজনীতিতে বেশ কিছু আসনে জিতে ব্যাক করেছে। ফলে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও
এই তৎপরতা থেকে এটা বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে বাংলাদেশের মাটিতে এখনো আওয়ামী লীগকে নিঃশেষিত করা সম্ভব হয়নি। যদিও যে সমস্ত শক্তি একটা সময় আওয়ামী লীগকে ব্যাক করতো দেশের ভেতরে এবং বাইরে, তাদের অনেকে এই মুহূর্তে পরিস্থিতি বাস্তব অবস্থা বিবেচনা করে জামাতের বিরুদ্ধে বিএনপিকে সমর্থন করছে, এটাও সমান সত্যি। কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে রাজনীতির যে দ্বান্দ্বিক বিকাশ থাকে তার প্রেক্ষিতে বিএনপি এই মুহূর্তে চেষ্টা করছে যে যদি সম্ভব হয় তাহলে আওয়ামী লীগের যে ধর্মনিরপেক্ষ একটা ভাবমূর্তি আছে, আওয়ামী লীগের যে পুরনো মুক্তিযুদ্ধের চেতনা, একাত্তরের চেতনাকে ধারণ করবার একটা ঐতিহ্য আছে, সেই রাজনৈতিক সংস্কৃতিকে একটা লিমিটেড স্পেসের জন্য অ্যালাউ করা, যাতে সেটা অন্তত একটা প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে, যেটা জামাতের রাজনীতির বিস্তারকে আটকাতে পারে। আমাদের দেশের প্রেক্ষিত ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আরএসএস হিন্দুত্ববাদীদের যে মূল সংগঠন, সেটা স্বাধীনতার সময় থেকে একাধিকবার নিষিদ্ধ হয়েছে। কিন্তু তারপরেও হিন্দুত্ববাদী ভাবনা চিন্তা সেটাকে পুরোপুরি আটকানো যায়নি, বরঞ্চ আরএসএস তার সংগঠন ক্রমশ বিস্তার করবার দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান, তার বঙ্গবন্ধুর যে আবেগ, সেই আবেগকে পুরোপুরি নিষিদ্ধকরণের রাজনীতির মধ্যে দিয়ে নির্মূল করা সম্ভব নয়। এটা সম্ভবত বাংলাদেশের মাটির একটা বৈশিষ্ট্য আছে, যে কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের যে বিএনপির মধ্যে যে আভ্যন্তরীণ সংঘাত, সেখানেও যারা মুক্তিযোদ্ধার অনুসারী, তাদের কেউ কেউ নতুন করে আওয়ামী লীগকে মদত দিতে এগিয়ে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। যেমন খুব সাম্প্রতিকতম নাম হচ্ছে রুমিন ফারহানা, যিনি বিএনপির একক নিঃসঙ্গ কার্যত কণ্ঠ ছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার স্বৈরতন্ত্রী জমানাতে। সেই রুমিন ফারহানার সঙ্গে বিএনপির এখন যারা ক্ষমতায় এসেছেন, তারেক রহমান এবং তাদের অনুগামীরা, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। এমনকি 21-এর মঞ্চে পুষ্পস্তবক দিতে গিয়ে ভাষা শহীদ স্মারকে সেখানে রুমিন ফারহানা যাদের হাতে লাঞ্ছিত হয়েছেন, তারা বিএনপির নতুন ক্ষমতাসীন গোষ্ঠীর অনুগামী বলে শোনা যাচ্ছে। এবং বাড়তি তথ্য হচ্ছে এটা, এই রুমিন ফারহানাও শেষ পর্যন্ত আওয়ামী লীগে চলে আসতে পারেন, এরকম একটা গুঞ্জন কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে। সুতরাং আমাদের যেটা মনে হয় যে এই জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের যে ঘটমান রাজনৈতিক পট পরিবর্তনের পালা, তার পূর্ণ যবনিকা পতন হয়নি, বরঞ্চ এটা কোনো একটা নতুন আরম্ভের সূচনা বলেই আমাদের মনে হচ্ছে। আমাদের TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন এবং আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, চাইলে পারে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন।